সকাল সকাল সাজুগুজু করে আমি চলছি। আমার টোটোর নাচন কোদন দেখে বুঝতেই পারছো রাস্তাটা কেমন। রাস্তাটা কিন্তু একদম জঙ্গলে ঘেরা, চারিপাশটায় শুধু আমবাগান। কিন্তু আমি যাচ্ছি কোথায় সেটা তো বলতে হবে। এই জঙ্গলের মধ্যে দিয়ে কী বা এমন দেখার জিনিস আছে যে আমি দেখতে যাচ্ছি? আমি যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দির। এটা কোথায় সেটা বলছি। আগে এই সিদ্ধেশ্বরী মায়ের গল্পটা একটু শুনে নাও। এই সিদ্ধেশ্বরী মা হচ্ছে ব্যান্ডেল থেকে বেশ খানিকটা দূরে রাজহাটের দিকে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই সিদ্ধেশ্বরী মা না, আমি যখনই কোনো বিপদে পড়েছি তখনই এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে গেছি। আর এই চুঁচুড়ো থেকেও যাওয়া যায়, তোমরা দিল্লি রোড ধরে সোজা এসে রাজহাটের রাস্তা ধরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আসতে পারো। এইবার আমি আমার গল্পটা বলছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই বেসরকারি চাকরি করতাম। আমি একটা স্কুলে চাকরি করতাম, আর আমার হাজব্যান্ড এখনও একটা বেসরকারি চাকরি করে। এবার এই যে গল্পটা বলছি, আমার হাজব্যান্ডের জানো তো বেসরকারি হলে যা হয়, মাঝে মাঝেই খুব চাকরি নিয়ে টেনশান হতো। একবার এই রকম ভীষণ চাকরি নিয়ে টেনশান, তখন আমি পাগলের মতো ছোটাছুটি করছি, কি করব। মেয়েটা তখন খুবই ছোট। তখন আমার যে স্কুলের কলিগ তারা বলল, এখানে করলা মায়ের মন্দির আছে, একবার যাও, গিয়ে মনের সব কথা বলো, দেখবে ঠিক উদ্ধার পাবে। কিন্তু সত্যি এই করলা মায়ের মন্দির কোথায় আমি তো ঠিক বুঝেই উঠতে পারছি না। তখন একবার, আজ থেকে প্রায় বহু বছর আগে, বছর 10-12 আরও বেশি হবে, তার আগে খুঁজতে খুঁজতে লোককে জিজ্ঞাসা করে করে এই মায়ের মন্দিরে এলাম। তখন তো রাস্তাঘাটও ছিল না, জঙ্গলের মধ্যে এরকম সরু একটা রাস্তা, মানে টোটো কিচ্ছু ছিল না তখন। কোনোভাবে এই ঠাকুরের মন্দিরে এসে পৌঁছেছিলাম। তখন ঠাকুরকে মনের দুঃখের যা যা কথা সব জানিয়ে গেছি। আর সত্যি মিরাকেল, আমি কিন্তু ওই ঘটনার থেকে, মানে ওই সিচুয়েশানটা থেকে একদম বেরিয়ে গেছিলাম। তারপর থেকে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে কত কিছু চেয়ে এসছি, বিশ্বাস করো। তারপরে জীবনের ওপর দিয়ে অনেক অনেক ঘটনা চলে গেছে, সেই সব কথা তোমরা জানো না, হয়তো এখনও বলার সময়ই আসেনি। জীবনে একদম একা হয়ে গেছি, শুধু নিজের লাইফে স্ট্রাগল করে যাই। কিচ্ছু, মানে না বাপের বাড়ির দিক থেকে, না শ্বশুর বাড়ির দিক থেকে, কোনো দিক থেকে কোনো সাপোর্ট পাইনি। আর হাজব্যান্ডের কথা, সে কথা না হয় পরেই বলবো। মানুষটা খারাপ না, কিন্তু আমার জীবনে আর বলার মতো কিছু নয়। যাই হোক, জীবনের এরকম একটা সিচুয়েশানে প্রত্যেকবার মায়ের কাছে এসছি, কত কিছু চেয়ে গেছি। সব কিছু যে মা দিয়েছেন তা না, কিন্তু পরে বুঝতে পেরেছি আসলে ওই জিনিসগুলো আমার জন্য ঠিক ছিলই না। তারপরে আমার যে বেসরকারি স্কুলে আমি চাকরি করতাম, সেটাও ব্যান্ডেলে, সেখানে চাকরি করতে করতে এমন সিচুয়েশান হয়েছিল যে আমি চাকরিটা না ছাড়লে আমার আত্মসম্মান বলে কিছু থাকতো না। রোজ তারা এত থ্রেটন করতো, মানে বিনা কারণে আমাকে দোষী সাব্যস্ত করতো। কেন বলো তো? আমার নিজের কিছু পয়েন্ট অফ ভিউ ছিল বলে। সব সময় ওদের হ্যাঁতে হ্যাঁ মিলাতে পারতাম না, কারণ আমি মিথ্যে কথা একদম বলতে পারি না, যেটা আমার একেবারে চক্ষুশূল। মিথ্যের সাথে কম্প্রোমাইজ আমি কোনো দিন করতে পারি না। যাই হোক, চলে এসছি এই মন্দিরে। দেখো, এই আস্তে আস্তে প্রাচীরের পাশ দিয়ে জঙ্গলে ঘেরা মন্দিরে চলে এসছি। এই মন্দিরে আমার আসার কারণ, অক্ষয় তৃতীয়ার দিন যে আমি সোনার নথটা কিনেছিলাম সেটা মাকে দেওয়ার জন্য। আসলে এই মায়ের জন্যই আমি নথটা কিনে নিয়েছিলাম। এই একটা মন্দির, ছোট্ট পুরনো দিনে জরাজীর্ণ একটা ছোট্ট রাস্তা, দুটো রাস্তার মাঝখান দিয়ে, এটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, বাঁ দিকটা বড় ভাইয়ের, ডান দিকটা ছোট ভাইয়ের। এই দুজন পুরোহিতই অল্টারনেট করে পুজো করেন। মন্দিরে পৌঁছে গেছি। আসলে আমার যে চাকরির নতুন একটা সুযোগ ভগবান করে দেবে, যেটা আমার প্রায় 15 বছর ধরে আটকে ছিল, সেটার জন্য মাকে দিয়েছি। আসল কথা, মা আমাকে একদম বিনা হাতে ফেরাননি, কিছু না কিছু উনি আমায় দিয়েছেন। একদম খারাপ সিচুয়েশানে যখনই পড়েছি, মা আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। তাই আজকে আমার জন্মদিন, আজকের দিনে সকালবেলা স্নান ফান করে মায়ের কাছে এসে উপস্থিত হলাম। পুজো দিতে গিয়ে কি হলো সেটা পরের ব্লগে অবশ্যই বলবো, সঙ্গে থেকো।